হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে রমিউল ইসলাম মহাশয় নিজের ফেসবুক পেজে একটি প্রতিবেদন লিখেছেন। সেই প্রতিবেদন আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে বেশ কিছু কথা তিনি যেটা লিখেছেন সেটা আবারও সেই পার্শ্ব শিক্ষকদের দোষারোপ, নেতৃত্বের মধ্যে কাদা ছড়াছড়ি। তিনি বেশিরভাগ টাইম পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের কাজে ব্যয় করেন। তাহলে কেন আজও পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা সেই তিমিরে? তিনি বলছেন সমস্ত দিক দিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে, শুধুমাত্র দিদির অপেক্ষায়। তাহলে দিদি কি বুঝতে পারছেন না পার্শ্ব শিক্ষকদের কি দুরবস্থা? আসুন মাননীয় রমিউল ইসলাম মহাশয় ঠিক কী বলছেন সে বিষয়ে আমরা একটু আলোকপাত করি বা জেনে নিই। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকের বর্তমান পরিস্থিতি তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় হই হই রব তোলেন। 2018 সালে বেতন বৃদ্ধির পরে পার্শ্ব শিক্ষকরা ভেবেছিলেন যে পে স্কেল একটা ওই বছরেই হয়ে যাবে, পরের বছর সোশ্যাল মিডিয়ায় গরম গরম অর্থাৎ সেই প্যাবের কথা তিনি উল্লেখ করছেন যে এই বুঝি 25,000 33,000 ভাতা পেয়ে গেছি। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় গল্প ফাঁদছেন যে 10 বছর কর্মরত থাকলেই স্থায়ী হয়ে যাবেন। এখানে একটা কথা, স্থায়ী তো প্রত্যেক পার্শ্ব শিক্ষক যেহেতু 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। তবে স্থায়ীকরণের যে সমস্ত সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে আজও পর্যন্ত বঞ্চিত। আবারও কেউ কেউ গল্প করছেন যে রাজ্য না দিলেও কেন্দ্র সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। আবারও শোনা যাচ্ছে 72 ঘন্টার গল্প, সেটা পার্শ্ব শিক্ষকদের একটি সভাতে বলেছিলেন একজন ভুয়ো ব্যক্তি। এবং বিহারের কথা তিনি উল্লেখ করলেন। বিহার সদ্য সমস্ত শিক্ষকদের অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ করলেন, সেটা সমস্ত পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষ জানেন। তিনি বলছেন বিহারের বিগত 10 বছরের কয়েকবার তাদেরকে স্থায়ী করে দিল, অথচ পশ্চিমবঙ্গ কেন করলো না? ঝাড়খণ্ড 10 বছর বেশ কয়েকবার স্থায়ী করে দিল, অথচ তারা আজও পর্যন্ত রাস্তায় থেকে গেল। উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার, এবং সেখানে তারা মাসে সেই পশ্চিমবঙ্গের মতো 10,000 টাকা ভাতা পান। ছত্তিশগড়, পাঞ্জাব, অসম, দিল্লিতে স্থায়ী হয়ে গেল, অথচ তারা পশ্চিমবঙ্গের মতো নাকি সেই একই তিমিরে। আসলে আমরা কাকের কথা তিনি গল্প করেছেন যে কাক কান নিয়ে চলে গেছে, তাই কাকের পেছনে দৌড়ানোর কথা তিনি উল্লেখ করেছেন। তবে বাজেটে যে পার্শ্ব শিক্ষকদের কিছু হলো না, সেই নিয়ে তিনি বলছেন পার্শ্ব শিক্ষকরা হই হই রব রব করছেন সোশ্যাল মিডিয়াতে, এবং অনেকে নাকি বলছেন যে এই পার্শ্ব শিক্ষকদের 40% বেতন বৃদ্ধি হয়ে গেল। এই সমস্ত আদৌ বিশ্বাসযোগ্য নয়, বাস্তব কোনোভাবেই হতে পারে না। আসলে প্রতিটি যে কাজ বা গল্পর পিছনে একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্র তিনি বলছেন। হাজারটা মিথ্যে কথা বললেও মানুষ সেটাকে সত্য ভাবতে লাগবে, আর সেটা হলো ওই শ্রেণীর মানুষকে খেপিয়ে তোলা। আর প্রতিদিন প্রতি মুহূর্তে এমন একটি গুজব ছড়িয়ে দাও যাতে ওই পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সব সময় অসহায়ত্ব মনোভব করবেন এবং অসহায় হয়ে পড়বেন, এবং সরকারকে গালাগালি করবে, সরকারের বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত হবে। দেখুন মাননীয় রমিউল ইসলাম মহাশয়, এখানে পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে তো আন্দোলন নয়, নিজেদের পেশাগত দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরা। আপনি কেন ভাবছেন যে সরকারের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে? এবং তিনি আরও বলছেন আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সব সময় নিজেদেরকে এতটাই কৌশলী ভাবি, এতটাই চালাক ভাবি, আমরা নাকি প্রচণ্ড ধৈর্যশীল। হ্যাঁ, সত্যি তো ধৈর্যশীল। আজকের 6 বছর পার্শ্ব শিক্ষকদের কিছু হলো না, আপনি কি বলতে পারবেন? এবং তিনি আরও বলছেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ, অশ্লীল মন্তব্য, কটু কথা, উল্টে দেবো পাল্টে দেবো। 2019 সালে পেপার কাটিং সেই বিষয়টা তিনি তুলে ধরলেন, এবং 2020-তে চরম নাটক করলাম সেটাও বলছেন, এবং 2021 সালে 14 তলা থেকে চুলের মুঠি ধরে নামিয়ে দিলাম। তাহলে ধৈর্য কোন সালে ধরলাম সেটাই তিনি প্রশ্ন করছেন। এবং পরেও তিনি বলছেন 2022 সালে এই ধৈর্য ধরার কারণে পার্শ্ব শিক্ষকদের যে রাজ্যের শিক্ষানীতি সেখানে স্থান পেয়েছে, অন্তর্ভুক্তি হয়েছে। তবে এই অন্তর্ভুক্তি হয়ে এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা ঠিক
কী পেল? আজকের সেই তিমিরেই পার্শ্ব শিক্ষকটা দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বলছেন 23 সালে পঞ্চায়েতের শুরু করে দিলেন, উল্টে দেব পাল্টে দেব, কিন্তু কিছু পার্শ্ব শিক্ষক সেটাও বলছেন যে তেনারা বুঝেছিলেন যে এই রাজ্য সরকারের পাল্টে দিয়ে কিছু লাভ হবে না। 2023 সালের সেপ্টেম্বর মাসে পার্শ্ব শিক্ষকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা শিক্ষা দপ্তর পাশ করেছেন এবং তার ফলে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য একটি কমিশন তৈরি করেছেন, সেটাও তিনি বলছেন। এখন সমস্যা আবার সেই ডিম প্যাঁচালো, অর্থাৎ লোকসভা নির্বাচনের জন্যে আবার যে সংগঠিত হচ্ছেন আন্দোলন এবং সরকারের সঙ্গে যে দাবিপত্র পেশাগত দাবি দাওয়া তুলে দিচ্ছেন, সেটাই বারবার তিনি আন্দোলন কথা তুলছেন এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন সেটা তো নয়, অথচ তিনি বলছেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চলেছেন। তাহলে সরকার কোনোভাবেই, অর্থাৎ রাজ্য সরকার, রাজ্যের মাননীয় কোনোভাবেই পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি ভাববেন না। কিন্তু কেন নিজেদের যে দাবি, যে সে কথাটাই রাজ্যের অভিভাবককে জানাতে পারবেন না, সেটা আপনি কেন ভাবছেন? এবং সরকারি শিক্ষা দপ্তর সেটা অনুভব করছেন বলেই তিনি বলছেন যে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা কষ্ট বুঝতে পারছেন বলে কমিশন গঠন করেছেন। কিন্তু পার্শ্ব শিক্ষকদের এত যে উল্টো পাল্টা কমেন্ট এবং প্রতিটা মুহূর্তে সরকারকে পাল্টে দেব, উল্টে দেব, এগুলো তিনি বলছেন শিক্ষক সুলভ মনোভাব নয়। যদিও তিনি মনে করছেন সরকার এখনও শেষ, তাহলে আপনারা আপনাদের রঙ্গমঞ্চর নাটক শুরু করে দিন। তো এবং সর্বশেষ তিনি যে কথাটি বলছেন যে যদি মনে করেন পূর্বের ওই সালের মতো কর্মকাণ্ডগুলো সত্য হয়, অনুশোচনা হয়, তবে সমস্ত পার্শ্ব শিক্ষক এই আন্দোলনের মধ্যে আপনারা যাবেন না, আপনারা আন্দোলনে সংগঠিত হবেন না। এর কারণ তিনিও আবার বলছেন, কারণ রাজনীতি আমৃত্যু পর্যন্ত তিনি থাকবেন এবং করবেন। পার্শ্ব শিক্ষকরা 60 বছর পর্যন্ত থাকবেন, এই চাকরি করবেন। তবে কেন আপনি এই কথাটা বলছেন যে রাজনীতি সারা জীবন করবেন? তাহলে কি মাননীয় রমিউল সাহেব, আপনি রাজনীতির কথা কেন বারবার তুলে ধরছেন? আজকের পেশাগত দাবি নিয়ে সরকারের কাছে দাবি জানাতে চাইছেন, কিন্তু বারংবার সরকারের বিরুদ্ধাচরণের কথা কেন আপনি বলছেন সেটা কোনোভাবেই রাজ্যের পার্শ্ব শিক্ষক বুঝতে পারছেন না। তবে আপনি এখনও বলছেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হবে, কিন্তু সেটার দিকে আপনি অনুধাবন করুন, যাতে করে পার্শ্ব শিক্ষকদের সত্যি জীবনে কিছু উন্নতি হয়, পার্শ্ব শিক্ষকদের সার্বিক উন্নয়ন হয়। নমস্কার, ধন্যবাদ। যদি ভিডিওটি আপনি দেখে থাকেন অবশ্যই করে কমেন্ট করবেন। নমস্কার।